জিকে শামীমকে কাজ দেয়া প্রকৌশলীদের ধরতে মাঠে নামছে দুদক, ফেঁসে যেতে পারেন গণপূর্তের অর্ধশতাধিক কর্মকর্তা। বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বললেন ওবায়দুল কাদের, নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় বিএনপি। ইসিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিলেন মেয়র প্রার্থী আজমতুল্লাহ, সন্তুষ্ট কমিশন, ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ। মাদক চোরাচালানের সবচেয়ে বড় ট্রানজিট কক্সবাজার সীমান্ত, আকারে ছোট হওয়ায় আইসের দিকে ঝুঁকছে চোরা কারবারিরা। ভয়াবহ আকার ধারণ করেছে মণিপুরের সহিংসতা, প্রাণহানি বেড়ে 54, টেক্সাসের শপিং মলে ফের বন্দুক হামলায় নিহত 8। সোহাগের দুর্নীতি তদন্তে বাফুফের প্রথম বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ, সাফকে সামনে রেখে 4 জুন জাতীয় দলের ক্যাম্প। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। বলছিলাম একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে কাজ দিয়ে আর্থিক সুবিধা নেওয়া গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের ধরতে মাঠে নেমেছে দুদক। এতে ফেঁসে যেতে পারেন প্রাক্তন 4 জন প্রধান প্রকৌশলী, হাফ ডজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ অর্ধশতাধিক কর্মকর্তা। এরই মধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম গঠন করেছে দুদক। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। গণপূর্ত অধিদপ্তরের প্রভাবশালী ঠিকাদার ছিলেন জিকে শামীম। 2019 সালের শেষের দিকে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় র্যাব তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি জিকে শামীমের বিরুদ্ধে মামলাও করে। দুদকের মামলায় তিনি রয়েছেন কারাগারে। এবার তার সহযোগী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের আইনের আওতায় আনতে চায় দুর্নীতি দমন কমিশন। ঘুষ দিয়ে গণপূর্তের বড় বড় কাজ ভাগিয়ে নেওয়ার অভিযোগ তখনই আসে দুদকে। এবার সেসব কর্মকর্তাদের ধরতে মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা টিম গঠন করেছে দুদক। শিগগিরই কমিটি কাজ শুরু করবেন বলে জানান দুদক কমিশনার। দ্রুত অনুসন্ধান কার্য সম্পন্ন করার জন্য একজন মহাপরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি অতি দ্রুত তাদের দায়িত্ব সম্পাদন করবে বলে আমরা আশা করছি। সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, রফিকুল ইসলাম, টিপু মুন্সি, শাহাদাত হোসেন সহ 4 জন প্রধান প্রকৌশলী, উৎফুল কুমার দে, মজিদ সহ হাফ ডজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জিকে শামীমের সুবিধাভোগী হিসেবে ফেঁসে যেতে পারেন। আগাম কারণ নাম বলে বিব্রত করা এটা করতে চাই না, তবে এই কাজ চলছে এবং আমরা আশা করি যে এই অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে এ ব্যাপারে যারা জড়িত ছিল তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে যা করা দরকার আমরা সেটা করব। 2019 সালের শেষের দিকে জিকে শামীম গ্রেফতার হওয়ার পর কয়েক ডজন অভিযুক্তের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু হয়ে থমকে গেছে। থমকে যাওয়া সেসব অনুসন্ধানও সক্রিয় হতে পারে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীও জানান সবাইকে নিয়ে তার সরকার ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। রোহিঙ্গাদের প্রতি মানবিকতার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন জেমস ক্লেভারলি। জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্ট। শনিবার লন্ডনে হোটেল ক্লারিজে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন ছাড়াও দুই দেশের ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা যে মানবিকতা দেখিয়েছেন তার প্রশংসা করেন জেমস ক্লেভারলি। যুক্ত ভোটার লিস্ট, তার সাথে একটা আপনার স্বচ্ছ ব্যালট বক্স এবং যাতে কেউ আগে ব্যালট না ঢুকাতে পারে সেই জন্য স্বচ্ছ ব্যালট বক্স, আর একটা অত্যন্ত স্বাধীন শক্তিশালী ইলেকশন কমিশন তৈরি করা হয়েছে। সাক্ষাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।
এমন প্রত্যাশার জবাবে প্রধানমন্ত্রীও জানান, সবাইকে নিয়ে তার সরকারও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে কথা বলে তারাও চান একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরাও চাই সুষ্ঠু সুন্দর। আর আমার দল সবসময় ডেমোক্রেসিকে, আপনার গণতন্ত্রকে সমুন্নত রেখেছে। তো সুষ্ঠু নির্বাচন সবার সাথে নিয়েই করতে হবে, এবং সেই জন্য তারা অন্যরা যাতে এদিকে আমাদের সহযোগিতা করেন তাহলে ভালো। এদিন সন্ধ্যায় ভুটানের রাজা জিগমে খেরাস নামগায়েল ওয়াংচুক ও রানী গায়ালতসুয়েন জেতসুন ডেমা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সরকার প্রধান ভুটানকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবিধান মেনে নির্বাচনে আসতে বিএনপির কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনের এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই, তবে বন্ধু রাষ্ট্র হিসেবে সুষ্ঠু নির্বাচন অনেকেই চাইতে পারে। বিস্তারিত ওয়াসিফ পার্থের রিপোর্টে। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নানা বাধা উপেক্ষা করেও সেদিন ফিরে এসেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিবস হিসেবে পালন না করলেও দিনটিকে স্মরণ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে সেতু ভবনে এই দিন উপলক্ষে সাংবাদিকদের সাথে আলাপ করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতের মতো গ্যারান্টি দিয়ে আগামী নির্বাচনেও বিজয়ী করতে পারবে এমন তত্ত্বাবধায়ক সরকার চাই বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। কোনো মহল থেকে কোনো প্রকার চাপ অনুভব করেনি কেউই। আমাদেরকে আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ এমন কোনো বিষয়ের অবতারণা করেননি। সংবিধান মেনে নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমান স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কেন নির্বাচনে আসতে চায় না তা বোধগম্য নয়। নির্বাচনে আসা বিএনপির অধিকার, এটা সুযোগ নয়। সরকার দয়া করে সুযোগ দিচ্ছে তা না। এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনই যথেষ্ট। তারা অনেকগুলো নির্বাচন করে আসছে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর উপর বই লিখতে গিয়ে যেন ন্যূনতম ইতিহাস বিকৃতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর উপর দেশে বিদেশে যে সমস্ত বই পুস্তক রচিত হচ্ছে সেগুলোর নির্দিষ্ট মানদণ্ড মেনে চলা প্রয়োজন, এবং বইতে কোনোভাবেই যেন ন্যূনতম ইতিহাস বিকৃতি না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। এছাড়া শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্যও তুলে ধরেন তথ্যমন্ত্রী। সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যদি দেশে না ফিরতেন, বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়, তবে সেটি হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নিজ জেলার সদর উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। দুপুরে ঠাকুরগাঁও শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই সরকারকে পদত্যাগ করতে হবে, একটা সংসদ বিলুপ্ত করতে হবে, এবং নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করতে হবে। তার জন্য একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন করে তার নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়, তবে তা হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাই যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সত্যিকার অর্থে একটা নির্বাচন হোক, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, তাদের মতামতের প্রতিফলন করবে, তারা তাদের প্রতিনিধিরা নিজেরা নির্বাচিত করতে পারবে। এদিকে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি কৌশলে নির্বাচন হতে দেবে না। নিরাশ হবেন না, বাংলাদেশে এই সরকার পদত্যাগ করবে।
বাধ্য হব। সংসদ থেকে ভোট করবেন এ আশা মিথ্যা। আমাদের দাবি মেনে নেন, তত্ত্বাবধানের অধীনে নির্বাচন দেন। অন্যদিকে নয়াপল্টনের কার্যালয়ে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অ্যাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়ে এবারের মতো রক্ষা পেলেন গাজীপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে এসে আরো বলেন, অজ্ঞতার কারণে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, আজমতুল্লাহ কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিস্তারিত জুবাইর রাজিনের রিপোর্টে। নির্বাচন কমিশনের তলবে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আসেন গাজীপুর সিটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমতুল্লাহ। এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা চাওয়া হয় এই মেয়র প্রার্থীর কাছে। কমিশনের কাছে নিজের বক্তব্য তুলে ধরার পরে আজমতুল্লাহ সাংবাদিকদের জানান, সচেতনভাবে আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি। তারপরও কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সেই দিন শুধু আমার নমিনেশন পেপারটা জমা ছিল না, সেদিন কিন্তু কাউন্সিলরদের নমিনেশন পেপার জমা ছিল। যে গেটটা ছিল সেই গেটে আমি 5 জনই ঢুকেছি। আমি আইন ভঙ্গ করিনি। আমি আবারও বলছি, জ্ঞাতসারে আমার দ্বারা কোনো আইন নিয়ম নীতি আমি লঙ্ঘন করিনি। আজমতুল্লাহর প্রতিশ্রুতিকে সন্তোষজনক জবাব হিসেবেই দেখছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে আর কোনো তদন্ত হবে না। আমরা ওনার বক্তব্যে আমরা প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট। উনি সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করার এবং নির্বাচনী আচরণ বিধিমালা যাতে ভবিষ্যতে প্রতিপালিত হয়, অনুসৃত হয়, সেটা সর্বতোভাবে উনি চেষ্টা করেন। সিইসি আরও জানান, একবার সুইচ দিয়ে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন সম্ভব নয়। আমাদের দেশে যে নির্বাচনী সংস্কৃতি, যে নির্বাচনী কৃষ্টি বহু বছর ধরে ওভার ডিকেডস গড়ে উঠেছে, সেখানে এই ধরনের নির্বাচনী উচ্ছ্বাস প্রদর্শন হয়ে থাকে। আমরা নির্বাচন কমিশনে মনে করি রাতারাতি এটাকে এক ধাক্কা দিয়ে সুইচ টিপে এটাকে বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু আমরা সকলের সহযোগিতা লাগবে। আমরাও এটাকে এনফোর্স করার জন্য চেষ্টা করব। কমিশনে এসে বিনয়ের সঙ্গে সবকিছুর ব্যাখ্যা দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিইসি। সহযোগিতামূলকভাবে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কামাল। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। এ সময় তিনি আশা করেন নৌকা প্রতীকে ভোট দিয়ে রাজশাহীবাসী খায়রুজ্জামান লিটনকে আবারও মেয়র হওয়ার সুযোগ দিবেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 14 দল সমর্থিত খায়রুজ্জামান লিটনের পক্ষে আমরা আজকে নমিনেশন পেপার উত্তোলন করলাম। এটা ফিল আপ করে আমরা যথাসময়ে 23 তারিখের আগে যে কোনো একটা দিন আমরা আবার আপনাদের নিয়ে এই নমিনেশন পেপারটি জমা দেব এবং আমরা আশা করি যে খায়রুজ্জামান লিটনকে আমাদের নৌকা প্রতীকের জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করে নিয়ে আসব। ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথের আরও একটি বৃহত্তম চালান আটক হয়েছে কক্সবাজারে। এ বিষয়ে ব্রিফ করতে গিয়ে র্যাব বলছে, টেকনাফের বাংলাদেশের মিয়ানমার সীমান্ত এলাকা এখন মাদক চোরাচালানের জন্য সবচেয়ে বড় ট্রানজিট। ইয়াবার পাশাপাশি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মাদক আইস। খুব অল্প জায়গাতেই বেশি মূল্যের এই মাদক বহন করা যায় বলে চোরা কারবারিরাও আইসের দিকে ঝুঁকছেন। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। মাত্র 10 দিনের ব্যবধানে বিজিবির পর এবার র্যাবের অভিযানে প্রায় 120 কোটি টাকা মূল্যের 24 কেজি আইসের চালান আটক করা হয়েছে।
র্যাব দাবি করছে সীমান্তবর্তী উখিয়ার পালংখালী থেকে শনিবার আটক করা আইসের এই চালান দেশের এ যাবৎকালের সবচেয়ে বড় চালান। এ সময় আটক করা হয় 4 কারবারিকে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও দেশের সীমান্ত এলাকাগুলো ব্যবহার করে কারবারিরা মাদক ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ কিন্তু মাদক উৎপাদন করে না, বাট বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে এবং এই ধরনের মাদক ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় এই মাদকগুলো ছড়িয়ে দিচ্ছে। র্যাব ফোর্সেস এ যাবৎকালে 30টির অধিক আইসের অভিযান পরিচালনা করেছে এবং আপনারা জানেন যে আইস কিন্তু খুব বেশি দিন না বাংলাদেশে প্রবেশ করছে, একদমই অনেকটাই নতুন মাদক। অল্প পরিমাণ সেবনে বেশি আসক্তি এবং সহজ পরিবহনের কারণে নতুন এই মাদকের চাহিদা কারবারি ও সেবনকারীদের মাঝে বাড়ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যত দিন যাচ্ছে এই ধরনের আইস উদ্ধারের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সো অবশ্যই আপনি যেটি বলছেন যে যেহেতু খুব অল্প পরিমাণে আসক্তি অনেক বেশি এবং এটা পরিবহন অনেক সহজ, খুব অল্প পরিমাণ কাগজের মধ্যে নিয়ে এই আইস পরিবহন করা যায় এবং সেই অল্প পরিমাণ আইস সেবনে অনেক বড় মাত্রায় আসক্তি আসে। সেই ক্ষেত্রে হয়তো বা যারা মাদক সেবন করে বা মাদক চোরাকারবারি তাদের কাছে সাম্প্রতিক সময়ে এই আইসের ডিমান্ড একটু বেশি। এর আগে গেল 26 এপ্রিল একই এলাকা থেকে 21 কেজি 90 গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ মাদক সহ 3 জনকে আটক করেছিল সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। সীমান্তে সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পাহাড়ের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে বিজিবির 99তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। বাংলাদেশের সীমান্তগুলোতে পাহারা দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশে যুক্ত হলো নতুন করে আরো 539 জন জওয়ান, যার মধ্যে নারী সৈনিক রয়েছে 37 জন। দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম শেষে তারা আজকে শপথ নিয়েছেন দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার। রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে 99তম রিক্রুট সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তাদের বীরত্ব প্রকাশ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবজওয়ানদের অভিবাদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশিক্ষণে অংশ নেওয়া সৈনিকদের মধ্যে 4 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে সংস্থাটিকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনায় আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল, পেশাদার ও ত্রিমাত্রিক দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। এই বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি সম্পদের নিরাপত্তা অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। পার্বত্য অঞ্চলের অস্থিরতা নিরসনে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সীমান্তে বিজিবি ও পাহাড়ি সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার লাইনগুলোর পার্শ্ববর্তী দেশ, সেখানেও এই এলাকা কিন্তু অনেক দুর্গম। সেই জন্যই আমাদের সবসময়ই আমাদের ভিজিলেন্স রাখতে হয়। আমাদের বিজিবিকে আমরা সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা হেলিকপ্টার তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি। জঙ্গির যে তৎপরতা দেখছেন এই 3 পার্বত্য জেলায়, এগুলো আর থাকবে না। সীমান্তে পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্ত্রধারীরা যে নামেই আসুক তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জঙ্গি নামেই পরিচিত, তাদেরকে দমন করা হবে। কি নাম ধরে তারা আসছে সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না, আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে তারা অস্ত্রধারী, তারা জঙ্গি। ইকবাল অনিক, দেশ টিভি, সাতকানিয়া, চট্টগ্রাম।